তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেই বিপ্লবে ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দিনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে সাহাবাদের তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহর দিনকে বিজয়ী করেছিলেন। বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী কঠিন এক পদক্ষেপে চলে যাচ্ছে এবং সেটা জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলেছে। আজকে আপনাদের সামনে সেই বিষয়ে কথা বলবো, যে বিষয়টি ছিল যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে ঘি তুলতে হবে। ঘি আমাদের লাগবেই। জামাত ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কথাটি বলেছিলেন, আমরা শুনতে পেয়েছিলাম এক সময়। বর্তমানে জামাত ইসলামের অন্যতম নায়েবে আমির এবং সম্ভাব্য আমিরে জামাত, বাংলাদেশের একটি দল যেটা ইসলামপন্থী মানুষের জন্য সবচেয়ে জনপ্রিয় দল, সেই জামাত ইসলামের আগামীর নায়েবে আমির বা বর্তমান নায়েবে আমির, আগামীর আমিরে জামাত অধ্যাপক মুজিবুর রহমান সেই কথাই বললেন এবং সেটার জন্য প্রস্তুত থাকতে বললেন। আপনাদের কাছে আজকের সে বিষয়টি নিয়ে তুলে ধরব, যে বিষয়টি আপনারা এখনও পর্যন্ত জানতে পারেন নাই, যেটা জানা আপনার জন্য খুবই প্রয়োজন। কেন জিহাদের ডাক দিচ্ছেন জামাত ইসলামী, কেন জিহাদের জন্য প্রস্তুতি নিতে বলছেন, এই সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিও চিত্র। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই। আপনি যদি কাউকে ঠকাতে চান, আপনি কাউকে ঠকালেন, যেমন এই নির্বাচনে ঠকানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়েছেন। মানুষকে ঠকানো হয়েছেন, যারা পাশ করেছেন তাদেরকে ঠকানো হয়েছেন, তাদেরকে জামাত ইসলামীকে আসন কম দেওয়া হয়েছেন। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা যদি হিসাব করি, তাহলে বাস্তব চিত্রে তাদের উপরে জুলুম করা হয়েছে। এবং এই ঠকানোর জন্য কি লাগে? ঠকানোর জন্যই অমানুষ হলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু যারা ঠকেছেন তাদের মধ্যে কি গুণ থাকা লাগে? যারা ঠকেছেন তাদের মধ্যে বেশ কিছু গুণ থাকা লাগে। তাদের ধৈর্য, তারপরে বুদ্ধিমত্তা, শান্তশিষ্টা, মানবিকতা, সামাজিকতা এবং ধার্মিকতার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করা হচ্ছে যারা ঠকেছেন বা যারা জুলুমের শিকার হয়েছেন, তাদের এই গুণগুলো থাকা লাগে। কিন্তু যারা ঠকিয়েছেন তাদেরকে একটি গুণ থাকলেই যথেষ্ট হয়, তারা অমানুষ হলেই যথেষ্ট হয়ে যায়। আজকে আপনাদের সামনে সেই ভিডিওটি দেখাবো, যে ভিডিওটি অধ্যাপক মুজিবুর রহমান জানিয়েছেন এবং ইভেন এর আগেই হামিদুর রহমান আজাদ ভাই যে কথাগুলো বললেন, যে একজন বিএনপির নেত্রী, সাবেক বিএনপির নেত্রী, বর্তমান স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী ছিলেন রুমিন ফারহানা, তার উপরে কী হয়েছেন সেটা নিয়েও তিনি কথা বলেছেন। একটি দল শুধু তার নিজের জন্য না, একটি দল শুধু নিজের দলের জন্য না, একটি দল শুধু বাংলাদেশের একটি আসনের জন্য না, একটি দল জামাত ইসলামী যার নাম, তারা সামগ্রিক বাংলাদেশ নিয়ে ভাবনা করে, সামগ্রিক বাংলাদেশ নিয়ে চিন্তা করে, তারা প্রবাসীদের নিয়ে চিন্তা করে। তাই তো ছিল প্রবাসীদের নিয়ে তাদের এত আয়োজন। তাদের নির্বাচনী ইশতেহারে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন প্রবাসীদের নিয়ে। আজকে এই বিষয়টা আপনারা দেখুন এবং মন্তব্য করুন। আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে, ইভেন আগামীর বাংলাদেশের অবস্থান কোন দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের আজকের ভিডিওর আয়োজন। দেখতে থাকুন পুরো ভিডিও চিত্র। তন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে গড়তে চাই। কালকে রুমিনা ফারহানা আপনাদের এক দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফুল দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আপনার উপহার দিবেন? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। 21-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য 3টি কাজ আমাদের অপরিহার্য করতে হবে। এ বলেই আমি শেষ করছি। 1 নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শেখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে এই জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক পথে আনা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন, যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা দেওয়া, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে,
আমরা তাদেরকে বলবো, ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে 21-এর চেতনা মানি দুর্নীতি নয়, 21-এর চেতনা মানি চাঁদাবাজি নয়, 21-এর চেতনা মানি অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়কমন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছেন উনি, জাতীয়করণের সংজ্ঞা না এটা, সমঝোতা করে যদি, তো সমঝোতা করে যদি আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ? তো সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেওয়া যাবে? সুতরাং হয় এই বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেই বিপ্লবে ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। 52 থেকেই তো আমরা এটা বলে আসছি, কিন্তু হচ্ছে না কেন? এই জন্য কথা আর কাজ যদি একমত না হয়, সে জাতি কখনো উন্নতি করতে পারে না। বাংলাদেশ তার অন্যতম একটি উদাহরণ। সেই জন্য আমি সরকার সহ সকল সংস্থা যারা ভাষা নিয়ে চর্চা করে তাদের ব্যাপারে আমি এই কথাটি রাখলাম যে আমাদের কথা এবং কাজকে এক করতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে খুব সাবধান করে বলেছেন যে লেমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা ওই কথা বলো যা তোমরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, ইট ইজ হেইনাস অফেন্স টু অলমাইটি আল্লাহ দ্যাট ইউ উইল সে বাট ইউ ডু নট ডু। এটা হতে পারে না কখনো। তো সেজন্য আমি এটা বলতে চাই, আরেকটি কথা বলতে চাই, জনগণের রায় এই দুটা মানে নেওয়াটাই হচ্ছে সত্যিকার শান্তির উপায়। জনগণের কথা যদি মানুষ না মানে, বিশেষ করে কর্তৃপক্ষ না মানে, তাহলে সেখানে অশান্তি সৃষ্টি হয়। বাংলাদেশে যে কয়েকদিন আগে ভোট হলো, একটা হলো জাতীয় সংসদে, আর একটা ভোট হলো কিসের? গণভোটে। এখন একটাতে শপথ গ্রহণ যদি সরকার করে আর আরেকটাই না করে, তাহলে এই সরকারকে জনগণ কি বলবে? কি জনগণের সরকার বলবে? জনগণের পক্ষের সরকার বলবে? কি বলবে? আমার মনে হয় জনগণ বলবে গণবিরোধী সরকার। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে দেশটাকে শুরুতেই গোলমালের মধ্যে না ফেলে আসুন আমরা জনগণের রায় মেনে নিয়ে একে অপরের সাথে আলোচনা সাপেক্ষে দেশটাকে শান্তির একটা দেশে পরিণত করার জন্য এগিয়ে যায়। একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আর জনগণ যে আমাকে এই দায়িত্ব দিয়েছে তার অন্যতম দায়িত্ব দেশটাকে ফাসাদ মুক্ত, অন্যায় জুলুম মুক্ত একটা সুন্দর দেশ, শান্তির দেশে পরিণত করার জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। এজন্য যা করলে দেশে শান্তি হবে, যা করলে দেশে ঐক্য হবে, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, এই তিনটা খুবই মূল্যবান জিনিস। যে দেশে ঐক্য নাই সে দেশে শান্তি নাই। সেই জন্য শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে হয় আর মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ইনসাফ যেটা আমাদের দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, এটা যদি ফিরিয়ে আনতে হয়, অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আজকে এটা সময়ের দাবি। আমি সকল পক্ষ যারা আছেন, যেখানেই আছেন, সকলকে অনুরোধ করবো, আসুন দেশটাকে ঐক্যবদ্ধ করি, জাতিকে ঐক্যবদ্ধ রাখি এবং আমরা আলাপ আলোচনার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। অতীতে যে ধ্বংসযজ্ঞ চলেছে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের আমলে এবং তারও আগে হয়েছে, আর যেন এই ধরনের জুলুম, অত্যাচার, নির্যাতন, রক্ত প্রবাহিত করার মতো দৃশ্য যাতে দেশকে আর দেখতে না হয়, সেই জন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার একটা সময় এসেছে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই কয়েকটা কথা বলেছেন, সেটা একটু রিপিট করা লাগে এবং ভালো কথাই বলেছেন। আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অতীত ইতিহাস যা আমাদের শিক্ষা দেয়, সঠিকভাবে এই শিক্ষা আমাদের মাঝে আনতে হবে। দরকার হলে ইতিহাস পরিবর্তন করতে হবে। ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন বিভ্রান্ত করা হয়েছে, সামনে যে ইতিহাস রচিত হবে, সঠিক ইতিহাস, সত্য ইতিহাসকে লিখে রাখতে হবে। অন্য কোনো যেগুলা মানুষ স্বার্থের অনুযায়ী লিখেছে, এগুলোকে বাতিল করতে হবে। নিঃস্বার্থ জনকল্যাণমূলক ইতিহাস আমাদেরকে রচনা করতে হবে। সংগ্রামী ভাইরা, আমি কথা শেষ করতে চাই, আজান হয়ে গেছে। তো আর আমরা দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে এখনো যদি সময় ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি, সময় চলে যায়, পরিবেশ যদি খারাপ হয়, তখন এই দেশটাকে ধরে রাখার এবং এটাকে ঠিক মতো তার মঞ্জিলে পৌঁছার জন্য আমার মনে হয় সে পরিবেশ পাওয়া যাবে না। এই জন্য সময় এখনই আলোচনা করে, সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য আমরা অনুরোধ করবো, সময় আছে। সেদিনই নির্বাচন কমিশন শুধু শপথ করিয়েছে, এটা যথেষ্ট নয়। যে কোনো ব্যক্তি সংবিধানের অনুযায়ী শপথ দিতে পারে। এই সামনে নির্বাচন যেগুলা আমাদের ফলাফল হয়েছে, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমরা কিন্তু সবটাই আমরা শপথ গ্রহণ করেছি। জাতীয় সংসদের শপথ আমরা গ্রহণ করেছি, গণভোটের যে জুলাইয়ের যে গণভোট নেওয়া হয়েছিল সেটাও আমরা শপথ গ্রহণ করেছি। কিন্তু যারা গ্রহণ করে নাই তারাকে আমরা অনুরোধ করব, সময় এখনো আছে, মেহরবানি করে এই শপথটা নিয়ে জনগণের কল্যাণে আসুন আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টাকে নিয়োগ করি। যদি এটা না হয়, আগামী দিনে আবার দেখা যাবে যে দেশটা অন্যরকম আবির্ভূত হয়েছে। আমাদের আমির জামাত বলেছেন, যদি সঠিক পথে সরকার না চলে, যদি সত্যিকারভাবে জনগণের ইচ্ছা মতো তাদের ইনসাফ এবং অধিকার বাস্তবায়িত না হয়, তাহলে আমাদেরকে 3 ধরনের প্রচেষ্টায় অব্যাহত রাখতে হবে। নাম্বার 1, জাতীয় সংসদে বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয়
যে সংসদীয় দল তৈরি হয়েছে, এই 11 দলের পক্ষ থেকে সংসদে জোরালো বক্তব্য রাখা হবে, অধিকারকে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা দরকার সেটা হলো জনগণ তার অধিকার বঞ্চিত হলে মাঠে সক্রিয় হবে দেশের জনগণ। যেভাবে অতীতে আমরা দেখেছি সেই রকম দৃশ্য যাতে আর না হয়, এটার অল্পতেই যাতে সমাধান হয়ে যায় সেজন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আর 3 নম্বর আমাদের সামনে যে পথটা আছে সেটা হলো আদালতের মাধ্যমে যে সমস্ত অন্যায় করা হয়েছে, যা অন্যায় হচ্ছে, আমি মনে করি গণভোটটা না মানাটা এটাও আদালতে যে সমাধান হতে পারে। এই কারণে দেশের আদালত জনগণের কল্যাণের জন্য আছে, তারা অন্য কোনো কল্যাণের জন্য এখানে নিয়োজিত নয়। সেজন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংসদের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবশেষে বলতে চাই, আসুন, বাংলাদেশ জামাত ইসলামের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ কোরআন এবং সুন্নাহকে নিজের জীবনে, সমাজে, সকল জায়গায় বাস্তবায়িত করার চেষ্টা করা। আমরা আল্লাহ তাআলার এই দ্বীনের বিজয়ের জন্য আমরা যে চেষ্টা চালিয়েছি, এখন বহুমুখী চেষ্টা চালাতে হবে। আমরা দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে, মানুষের আইনের দিয়ে অতীতে কখনো কল্যাণ হয় নাই, এখনো কল্যাণ হচ্ছে না। আমাদের সামনে যে সিগন্যাল দেখা যাচ্ছে তাতে কল্যাণের ধারণাটা খুব স্পষ্ট মনে হচ্ছে না। যদি হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দ্বীনকে বিজয়ী করেছিলেন, ব্যক্তিগত পর্যায়ে দাওয়াত দিয়েছিলেন, সাংগঠনিক পর্যায়ে এটাকে প্রশিক্ষণ দিয়ে শাহাদাত তৈরি করেছিলেন, আর জিহাদের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করেছিলেন। বাংলাদেশে ইসলাম কায়েম জিহাদের মাধ্যমেই হবে বলে আমার কাছে মনে হচ্ছে। সেজন্য আমাদেরকে তৈরি থাকতে হবে বাংলাদেশে মানব রচিত মতবাদ নয়, আগামী দিনে কোরআন সুন্নাহর আইনকে বাস্তবায়িত করার জন্য আমরা অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের মধ্যে সেই সাহসিকতা, সেই ঈমান, সেই ধৈর্য এবং সেই মানসিকতা অতীতের মতোই আছে এবং আগামীতে আরো মজবুত হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি সেই দৃষ্টি আকর্ষণ করে এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন দয়া করে রমজান মাসের এই পবিত্র রহমত দিয়ে, যেখানে আল্লাহ তাআলা রহমতের বাড়িধারা সবসময় নাজিল করছেন, আমরা দোয়া করি আমরা যেন কঠিন পথে যেতে না হয়, আমরা যেন নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দর সুস্থ দেখতে চেয়েছিলাম, সেইভাবেই যাতে আল্লাহ দেশটাকে পরিচালনা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথিকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এ পর্যায়ে সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির জনাব আব্দুস সবুর ফকির ভাইকে আমি সমাপনী বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। নামাজ শেষে নিচেই নামাজের ব্যবস্থা আছে, সেখানে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।